লিপস, থ্রোট এবং দ্য আপার টিথ আর দ্য প্যাসিভ আর্টিকুলেটর। উপরের দাঁতকে ওঠানামা করতে পারে? চাইলেই তুমি দাঁত নিচে নামাতে পারবা? উপরের দাঁতটা নিচে নামাতে পারবা? পারবা না। কিন্তু নিচের চাপ যে আমাদের যে চোয়ালটা আছে, যে জোটা আছে, এটা কিন্তু আমরা উপরে উঠাতে পারি, নিচেও নামাতে পারি। হা করো, মুখ হা করো, নিচেরটাই দেখবা হা নিচে নামতেছে, আবার বন্ধ করতেছে যখন তখন উপরে উঠতেছে। এটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। তো ল্যাবিওডেন্টাল সাউন্ডটাতে হচ্ছে যখন লিপস এবং টিথ এই দুটো মিলে সাউন্ড তৈরি হয়, যেখানে লিপসটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর এবং আপার টিথটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। এই ধরনের সাউন্ডগুলোকে বলা হয় ল্যাবিওডেন্টাল সাউন্ড। এক্সাম্পল দেখো, ফা, ভা প্রোনাউন্স করো, দেখো দাঁতটা যে ঠোঁটের সাথে লাগছে। ফা নিজেরা উচ্চারণ করো, এটা প্র্যাকটিস করতে হবে। ক্লাস হলে এটা আমি দেখা দিতে পারতাম ফিজিক্যালি, এখানে সম্ভব না। ফা, ভা, এটা হচ্ছে ল্যাবিওডেন্টাল সাউন্ড। এই এক্সাম্পল গুলো অবশ্যই এক্সামে দিতে হবে, অবশ্যই অবশ্যই। এক্সাম্পল ছাড়া 50% মার্কস কাটা যাবে। এই ধরনের প্রশ্নগুলোতে এক্সাম্পল মাস্ট। ইভেন তুমি যদি এই ডেসক্রিপশন লিখতে না পারো, শুধু ল্যাবিওডেন্টাল লিখে এক্সাম্পল লেখো, তাও কিছু মার্কস পাবা। বুঝতে পেরেছো? এত ইম্পর্টেন্ট। এরপরে আসে ডেন্টাল, যে দাতব্য বর্ণ। ডেন্টালটা হচ্ছে the tip of the tongue is the active articulator and the upper front teeth are the passive articulators. টিপ অফ দ্য টাং, আচ্ছা জিহ্বার আবার তিনটা ভাগ আছে। জিহ্বার আমাদের যে টাং আছে সেটা তিনটা ভাগ আছে। একদম ফার্স্ট টপ যে অংশটা, সরু যে অংশটা, সেটা হচ্ছে বলা হয় টিপ। তারপরে বলা হচ্ছে মাঝখানে যে মোটা অংশটা, সেটাকে বলা হয় ব্লেড, এবং একদম শেষের অংশটাকে বলা হয় ব্যাক। ঠিক আছে, এটা পরে দেখাবো তোমাদের, ফোনেটিক্স করতে গেলে এটা ইন ডিটেলে ফিচার সহ আছে, পিকচার সহ দেখাই দেবে। তো টিপটা হচ্ছে, টিপ অফ দ্য টাং হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর। কেন? কারণ জিহ্বাটা মুভমেন্ট করতে পারে। তুমি ইচ্ছে করলে বাইরে বের করতে পারতেছো, ভিতরে ঢুকাতে পারতেছো, রাউন্ড করতে পারতেছো, শার্প করতে পারতেছো। সো ডেন্টাল সাউন্ডে টিপ অফ দ্য টাং হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর, আর আপার ফ্রন্ট টিপ আর দ্য প্যাসিভ আর্টিকুলেটর। মানে সামনের ওপরের সারির দাঁতটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। এই ধরনের সাউন্ডকে বলা হয় ডেন্টাল। টা, টা সাউন্ড, এখানে এক্সাম্পল খাতায় লিখে ফেলতে পারো, টি লিখে সাউন্ড দিতে পারো, টা সাউন্ড। এরপরে দেখো আরো আছে দ্য প্লেস অফ আর্টিকুলেশন অ্যালভিওলার। The tip or blade of the tongue is the active articulator and the teeth ridge is the passive articulator. The teeth ridge মানে বুঝো? এই যে একটু আগে যেটা বললাম, tip or blade of the tongue মানে জিহ্বার একদম সামনে সরু অংশ অথবা সরু অংশ পেছনের যে অংশটুকু, সেটা এই অংশ যে কোনো একটা হতে পারে অ্যাক্টিভ আর্টিকুলেটর। আর প্যাসিভ আর্টিকুলেটর হচ্ছে টিথ রিজ। টিথ রিজ মানে বুঝো? টিথ রিজটা হচ্ছে এই যে আমাদের যে উপরের সারির যে দাঁতটা আছে সামনে, এটার ভেতরের দিকে দাঁতটা যেখানে শেষ হয়ে যায়, মানে শুরু হয় আর কি, সেখানে জিহ্বা ঘুরে দেখো একটু এবড়ো থেবড়ো একটা অংশ আছে নিজেদের মুখে। হ্যাঁ, এই ওই অংশটাকে বলা হয় টিথ রিজ, যেখানে এটা কিন্তু সময় তুমি তালুর মধ্যে জিহ্বা ঘুরে দেখো, তালুটা একদম মানে মসৃণ স্মুথ। জিহ্বাটাকে সরাই দেখো নিজেদের, আর কিন্তু তুমি জিহ্বার একদম জাস্ট দাঁতের পেছনে অংশটুকু দেখো, ওখানে দেখো মসৃণ না, একটু এবড়ো থেবড়ো অংশ আছে। এই অংশটাকে বলা হয় টিথ রিজ। তো অ্যালভিওলার সাউন্ড তৈরির সময় জিহ্বার এই টিপ অথবা ব্লেডের অংশটা যে এই টিথ রিজে ধাক্কা লাগবে। হ্যাঁ, এই ধরনের সাউন্ড বইটাতে তোমরা, বই যেটা আছে তোমাদের ওই চ্যাপ্টারটা বের করে কিছু পেজটা একটু উল্টাপাল্টা করে দেখবে, ওখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটার সাথে ওগুলো অ্যাড করে নিবে। হ্যাঁ, এরপরে আসে পোস্ট অ্যালভিওলার। Post alveolar হচ্ছে the tip of the tongue is the active articulator and the back of the teeth ridge is the passive articulator. মানে teeth ridge এর শেষ অংশ, মানে তালুর যেখানে শুরু হচ্ছে সেখানে যে জিহ্বা ধাক্কা লাগবে, এই ধরনের সাউন্ডকে বলা হয় পোস্ট অ্যালভিওলার। এক্সাম্পল পরে আরো আছে, দেখবে। এরপরে আছে retroflex. The tip of the tongue is the active articulator and it is curled back. এই যে একটু আগে আমরা বললাম না, জিহ্বা আমরা বাঁকাতে পারি, এরকম উল্টায় পেছন থেকে মুখের ভিতরে ঢুকায় ফেলতে পারেন। যে সাউন্ড তৈরি করার সময় আমাদের জিহ্বাটা মুখের ভিতরে উল্টায় পেছন দিকে যাবে, সেই ধরনের সাউন্ডকে বলা হয় রেট্রোফ্লেক্স। দ্য ব্যাক অফ দ্য টিথ রিজ অর দ্য হার্ড প্যালেট ইজ দ্য প্যাসিভ আর্টিকুলেটর। হার্ড প্যালেটটা হচ্ছে আমাদের উপরে মুখের যে শক্ত তালু, এই তালুটাকে বলা হয় হার্ড প্যালেট। কিছু মানুষের কিন্তু জন্মগত কিছু ডিফেক্ট হয়, এই হার্ড প্যালেটটা থাকে না। এরকম কাউকে তোমরা দেখেছি কিনা জানি না, আমার ছোটবেলায় একজনকে আমি দেখেছিলাম। তখন তো বুঝতাম না, এখন পড়তে যে বুঝি যে ওর এই জিনিসটা মনে হচ্ছিল না, কথাগুলো অস্পষ্ট হতো। যে ওখানে সব কালো না থাকার কারণে ওখানে কেমন যেন একটা নরম মাংসপিণ্ডের মতন দেখা যেত।
এবং জিহ্বাটা যে শক্ত করে ধাক্কা লাগতো না দেখে সাউন্ডগুলো ক্লিয়ার হতো না। তখন তো মেডিকেল সায়েন্স এত বেশি ইয়ে ছিল না, আর আমি অত বুঝিও নি। এখন এরকম যেটা হয়, এরকম কোনো ইয়ে থাকলে, প্রবলেম থাকলে মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্স, ওখানে প্লাস্টিকের তালু লাগাই দেয়। আমি সেটা দেখেছি, প্লাস্টিকের তালু লাগাই দেওয়ার পেশেন্টটা দেখেছি। ওখানে যখন জিহ্বা যে ধাক্কা লাগে তখন আবার স্বাভাবিক শব্দই তৈরি হয়, কোনো ব্যাপার নাই। So these are the retroflex sound. এরপরে আসে the place of articulation. So palato-alveolar একটা সাউন্ড আছে, যে সাউন্ড, সরি, প্যালাটো-অ্যালভিওলার হচ্ছে দ্য টিপ। আচ্ছা, শোনা যাচ্ছে না আমার কথা, নাকি আমি এটা বলেই যাচ্ছি? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। The teeth blade and front of the tongue are the active articulators and the teeth ridge and hard palate are the passive articulators. এখানে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ বলে দেওয়া আছে, এটা কিন্তু উল্টোপাল্টা করা যাবে না, এভাবেই বলতে হবে। অ্যাক্টিভ আর্টিকুলেটরের কনসার্ন যদি ক্লিয়ার হয় এবং প্যাসিভ আর্টিকুলেটরের কনসার্ন যদি ক্লিয়ার হয়, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। দ্যাট ইজ দ্য টিপ ব্লেড অ্যান্ড ফ্রন্ট অফ দ্য টাং। জিহ্বার টিপ সামনের অংশ, মাঝের অংশ, অথবা এই অংশটা, ফ্রন্টের যে অংশটা, এগুলোই হচ্ছে আর্টিকুলেটর, অ্যাক্টিভ আর্টিকুলেটর। এবং টিথ রিজ অ্যান্ড হার্ড প্যালেট আর দ্য প্যাসিভ আর্টিকুলেটর, যেটা বললাম, টিথ রিজ অথবা হার্ড প্যালেট, এই ধরনের স্থানগুলোকে বলা হয় প্যালাটো-অ্যালভিওলার। এরপরে আছে প্যালাটাল, দ্যাট ইজ দ্য ফ্রন্ট অফ দ্য টাং is the active articulator and the hard palate is the passive articulator. এই সাউন্ডগুলোকে বলা হয় প্যালাটাল সাউন্ড। The front of the tongue is the active articulator, টাঙের জিহ্বার যে সামনের অংশ সেটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর, আর হার্ড প্যালেট মুখের উপরের যে শক্ত তালু সেটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। কারণ জিহ্বাটার মুভমেন্ট করতে পারে সেজন্য এটা অ্যাক্টিভ, আর তালুটা মুভমেন্ট করতে পারে না সেজন্য এটা প্যাসিভ। এই ধরনের সাউন্ডকে বলা হয় প্যালাটাল সাউন্ড। এরপরে আসে ভেলার সাউন্ড। আচ্ছা, এই সাউন্ডগুলো যখন তোমরা লিখবে, এই টার্মগুলো উল্টোপাল্টা হলে অসুবিধা নেই, মানে তুমি যদি আগে প্যালাটাল পরে প্যালাটো-অ্যালভিওলার লিখো কোনো সমস্যা নেই, কিন্তু ডেসক্রিপশন যেটার নাম লিখবে সেটার ভিতরে ডেসক্রিপশন সেটা দিতে হবে, উল্টোপাল্টা লিখে রাখলে হবে না। ভেলার হচ্ছে দ্য ব্যাক অফ দ্য টাং ইজ দ্য অ্যাক্টিভ আর্টিকুলেটর অ্যান্ড দ্য সফট প্যালেট ইজ দ্য প্যাসিভ আর্টিকুলেটর। জিহ্বার যে পেছনের অংশটুকু সেটা হচ্ছে অ্যাক্টিভ, এবং উপরে যে সফট প্যালেটটা সেটা হচ্ছে প্যাসিভ। ফর এক্সাম্পল, লা সাউন্ড, এল সাউন্ড, এটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। আচ্ছা, এই ছিল প্লেস অফ আর্টিকুলেশন। চলে গেল। তো প্লেস অফ আর্টিকুলেশনের এই চারটা স্লাইড ভালো করে করতে হবে। যে বাইলেবিয়াল, লেবিওডেন্টাল, ডেন্টাল, তারপর অ্যালভিওলার, পোস্ট অ্যালভিওলার, রেট্রোফ্লেক্স, প্যালাটো-অ্যালভিওলার, প্যালাটাল, ভেলার। ঠিক আছে? প্লেস অফ আর্টিকুলেশন আরেকটা আছে ইউভিওলার আর গ্লটাল। ইউভিওলার মানে হচ্ছে আচ্ছা, ইয়ে ছিল যে মুখ বড় করে আনার সামনে হা করে দেখবে, টনসিল থাকে না গলার দুই পাশে ছোট ছোট, টনসিলের মাঝখানে আলজিহ্বা বলি না আমরা বাংলায়, একটা ছোট্ট একটা ইয়ে অংশ যেটা কাঁপে, সবসময় কম্পনরত, ওইটার নাম হচ্ছে ইউভিওলা, ইংলিশে টার্ম বলে ইউভিওলা। ওই 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 অংশটুকুরও দরকার আছে, ওইটা কম্পন হয় সবসময়, দেখবা মুভ করে, ওটা কিন্তু তুমি স্থির রাখতে পারবে না। বাসায় আজকে টেস্ট করে দেখবে, আয়না দিয়ে হাত করে দেখবে, তুমি ওটার উপরে তোমার কোনো কন্ট্রোলই নাই, তুমি কোনোভাবে ওটাকে স্থির করতে পারবে না। ওটা হালকা একটু, যেমন টাঙের মাংসপেশিও কিন্তু আমরা স্থির করতে পারি না, সবসময় দেখবে হালকা কম্পনরত অবস্থায় থাকে। শুধুমাত্র প্যারালাইজড পেশেন্টের টাং, কিন্তু যাদের মুখগহ্বর প্যারালাইজড তাদের টাং মুভমেন্ট করে না, আদারওয়াইজ বাকি সবার মুখের টাং এবং ওই ইউভিওলার সবসময় মুভ করে, স্নায়ুতন্ত্রটাই এরকম ভাবে গঠিত। তো ইউভিওলারের কাজ কি? ইউভিওলার হচ্ছে কম্পন, ওই যে কাঁপে, বাতাসের মধ্যে কেঁপে কেঁপে সাউন্ড তৈরিতে হেল্প করে। তো মানুষের শরীরে আল্লাহ যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে প্রত্যেকটা একটা দরকার আছে, এভরি সিঙ্গেল পার্ট ইজ ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকের সৃষ্টিকর্তার কাছে প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করতে হবে, তুমি অন্তত শারীরিকভাবে সক্ষম একটা শারীরিক গঠন নিয়ে তুমি পৃথিবীতে আসছো। প্রতি মুহূর্তে এটা নিয়ে তুমি শুকরিয়া আদায় করবে, প্রতিটা মুহূর্ত যতক্ষণ তোমার জ্ঞান আছে। সুস্থ থাকা তো ধর পরে কথা, তোমার যে সবকিছু স্বাভাবিক গঠনের, এটাই হচ্ছে মানে একটা ব্লেসিং,
এটাই একটা জি বেসিক, ম্যাম। যার যে অংশের সমস্যা সে বোঝে যে আসলে সমস্যাটা কত গুরুত্বপূর্ণ। আমরা মাঝে মাঝে একটু অবজ্ঞার স্বরে অনেক সময় অনেক কিছু বলি, এটা আসলে বলা উচিত না। সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবে, যার যার ধর্ম যেরকমই হোক না কেন। প্রত্যেকটা ধর্মের বেসিক রিলিজন মানে কনসেপ্ট কিন্তু এক, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। প্রত্যেকটা ধর্ম, কোনো ধর্মেই বলে না যে মিথ্যা কথা বলো, কোনো ধর্মেই বলে না মানুষকে খুন করো, কোনো ধর্মেই বলে না চুরি করো। সব ধর্মে ভালো কাজের কথাগুলো কিন্তু সেম। সেই জন্য এই 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 উপদেশটা প্রতিটা ধর্মের জন্য, যে হোয়াট এভার দ্য রিলিজন ইউ আর, রিলিজিয়াস ইউ আর, প্লিজ মানে কি বলবো, বি গ্রেটফুল টু ইউর অলমাইটি দ্যাট ইউ আর ফিজিক্যালি ফিট। তো ইয়েস। uvular হচ্ছে the rear part of the back of the tongue is the active articulator and the uvula is the passive articulator. There are no uvular sounds in English. সবসময় ওটা কম্পন করে ঠিকই, এই কম্পনটা প্রত্যেকটা সাউন্ডের জন্য স্পেশালি লাগে। আলাদা করে এমন কোনো সাউন্ড নাই যে সাউন্ডটা প্রডিউস করার জন্য ইউভুলার লাগবে, ঠিক আছে? এরপর আছে গ্লটাল প্রডিউসড অল দ্য গ্লটিস। গ্লটাল মানে হচ্ছে কি বলবো, বাংলায় বলে হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড শুনছো না, নাম শুনছো না? গলার ভিতরে ভোকাল কর্ড থাকে ইয়েস যে, ম্যাম। Yes, ma'am. Yes, ভোকাল কর্ড। হ্যাঁ, শুনেছি। ভোকাল কর্ডটা হচ্ছে যেখানে কম্পন হয়, বাতাসটা বের হয়ে আসতে ওখানে দুটো পর্দা থাকে দুই পাশে। ওই দুটো পর্দা একটা আরেকটার সাথে কেঁপে কেঁপে বাতাসটাকে বের করে দেয়। তো এমন কিছু সাউন্ড আছে যেই সাউন্ডটা তৈরি করার সময় মুখের অন্য কোনো অর্গানে কোথাও বাধা পায় না, শুধুমাত্র ভোকাল কর্ড একটা আরেকটার সাথে বাধা পায়। যেমন হ, যে ইংলিশের হ সাউন্ড, এটাকে কিন্তু অনেকেই মেইন কনসেপ্টে বলবে এটা ভাওয়েল হলো না কেন, মুখের কোথাও তো ধাক্কা লাগলো না, উচ্চারণ করে দেখো হ, হ, হ্যাঁ। কোথাও তো ধাক্কা লাগলো না, তাহলে কেন এটা ভাওয়েল হলো না? ভাওয়েল এই তো জন্য হলো ম্যাম না এটা যে তো ওই আসলে যে একটা গ্লটাল, গলা থেকে। গলা থেকে ওইখানেই একটা ধাক্কা লেগে আসে। এই ইয়েস কারণে ম্যাম। আমরা বাহ্যিক যে মুখ গহ্বর, এখানে কোথাও ধাক্কা না লাগলেও শুরুটাই হচ্ছে ধাক্কা থেকে, এই জন্য এটা ভাওয়েল নয়, হ সাউন্ড। এই একটাই হচ্ছে গ্লটাল সাউন্ড। এগুলো পরীক্ষায় কোয়েশ্চেন করা হয়, এরকম যে যে সাউন্ডগুলো একটা করে হয় এগুলোকে কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য গ্লটাল সাউন্ড, তখন তোমাকে বলতে হবে হ সাউন্ড বা এই সাউন্ড, যেটাই বলো না। আচ্ছা, এরপরে আসে ম্যানার অফ আর্টিকুলেশন। এর আগেটা ছিল যে প্লেস অফ আর্টিকুলেশন, কোন জায়গায় উচ্চারিত হয়, আর এটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, মানে কিভাবে উচ্চারিত হয়, উচ্চারণের উপরে বেস করে কিভাবে ভাগ করা হয়। তো অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ আর্টিকুলেশন, কনসোনেন্টস আর ইউজুয়ালি ক্লাসিফাইড অ্যাজ ফলোস। সবসময় কনসোনেন্ট, এটা খেয়াল করবে, এখানে ভাওয়েল ভুলেও লিখবে না, তাহলে কিন্তু একদম জিরো। এখানে কনসোনেন্টের জায়গায় যদি একটা ভাওয়েল শব্দ লেখো আর বাকি সব ঠিক লেখো, একদম কিন্তু জিরো, কারণ ভাওয়েলের এগুলো হয় না, দিজ আর অনলি ফর কনসোনেন্টস। তো কি কি ক্লাসিফিকেশন করা হয়, একটা হচ্ছে প্লসিভ, একটা হচ্ছে নেজাল, তারপরে ট্রিল, ক্ল্যাপ, ল্যাটারাল, ফ্রিকেটিভ, ফ্রিকশনলেস, সেমি ভয়েল। এটা ওই বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, অনেক বড় করে দেওয়া আছে, বড় করার দরকার নেই, শুধু ডেফিনেশন আর এক্সাম্পল জানলেই চলবে। হ্যাঁ, যে ভার্সনির যে বইটা ফোনেটিক্স অ্যান্ড মিউজিক, সেই বইটাতে তোমরা ওই যে লিঙ্গুইস্টিক্স কোর্সে যে বইটা হেল্প নিয়েছো, ওই সেম ওই বইতে এই জিনিসগুলো দেওয়া আছে। ওই চ্যাপ্টারটা খেয়াল খুলে দেখবে, ফোনোলজি চ্যাপ্টারটা ওপেন করে দেখবে, এই জিনিসগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। So according to the manner of articulation, consonants are usually classified as follows. First of all, হচ্ছে plosive. এই আগের কোয়েশ্চেন যদি বুঝে থাকো, ম্যানার অফ প্লেস অফ আর্টিকুলেশন যদি বুঝে থাকো, তাহলে ম্যানারটা একই জিনিস, জাস্ট একটু ঘুরিয়ে বলা। যেমন প্লসিভ সাউন্ড, ইন দ্য প্রোডাকশন অফ এ প্লসিভ দেয়ার ইজ এ সিমালটেনাস ওরাল অ্যান্ড nasal closure. The air behind the oral closure is compressed, and when the active articulator is removed suddenly from the contact with the passive one, and the air escapes with an explosion. That is, বাতাস মুখ দিয়ে যখন বের হয়, দুইটা রাস্তা আছে বের হওয়ার, একটা হচ্ছে মুখগহ্বর দিয়ে ওরাল ওরাল প্যাসেজ, আর একটা হচ্ছে ন্যাজাল প্যাসেজ। ওরাল প্যাসেজ দিয়ে যখন বাতাসটা বের হয় তখন ন্যাজাল প্যাসেজ ক্লোজ থাকে, আর যখন ন্যাজাল প্যাসেজ দিয়ে বাতাস বের হয় তখন ওরাল প্যাসেজ ক্লোজ থাকে। এবং এই যখনই যে কোনো একটা প্যাসেজ দিয়ে যখন বাতাসগুলো বের হয় তখন একটা আরেকটার সাথে সাডেনলি কন্ট্যাক্ট হয় এবং ওই কন্ট্যাক্টের ফলে সাউন্ডটা তৈরি হয়। এই ধরনের সাউন্ডকে বলা হয় প্লসিভ সাউন্ড। এরপরে দেখো ন্যাচারাল সাউন্ড, দ্যাট ইজ মুখগহ্বর দিয়ে বের হয়ে যখন যে সাউন্ডটা, সেটাকে বলা হয় প্লসিভ সাউন্ড। আর ন্যাজাল সাউন্ড হচ্ছে জাস্ট প্লসিভের উল্টাটা। প্লসিভে হচ্ছে ন্যাজাল প্যাসেজ বন্ধ থাকে, ওরাল প্যাসেজ দিয়ে বাতাস বের হয়।
আর নেজালে হচ্ছে ওরাল প্যাসেজ ক্লোজ থাকে, নেজাল প্যাসেজ দিয়ে বাতাসটা বের হয়। ঠিক আছে, এই জিনিসগুলো যদি বুঝে থাকো নিজের ভাষায় লিখতে পারবে, হুবহু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে ম্যাম। হ্যাঁ। এরপর দেখো ট্রিল, এটা হচ্ছে রোল্ড কনসোনেন্ট, কেঁপে 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 তৈরি হয়। যেমন দ্য অ্যাক্টিভ আর্টিকুলেটর ট্যাপস সেভারাল টাইমস এগেইনস্ট দ্য প্যাসিভ আর্টিকুলেটর, মানে একটা আর্টিকেল আরেকটা আর্টিকেলের সাথে একবার না বারে বারে ধাক্কা লাগে। যেমন আর সাউন্ড, রেড রেড, রিড, হর্স, যে কেঁপে কেঁপে হচ্ছে না, আর সাউন্ডটা কেঁপে কেঁপে হয়, এই জন্য আর হচ্ছে ট্রিল সাউন্ড। এরপর হচ্ছে ফ্ল্যাপ। For a flap, the active articulator strikes against the passive articulator once only. যেমন আর সাউন্ডটাই হর্স এই ধরনের সাউন্ডে হয়ে যায় ট্রিল, বারে বারে কাপ হয়। কিন্তু যখন ভেরি ভেরি সিম্পল একবার আমরা যখন বলছি তখন এটা হয়ে যাচ্ছে ফ্ল্যাপ। ঠিক আছে, ওয়ান মোর টাইম তখন হচ্ছে, মোর দেন ওয়ান টাইম তখন হচ্ছে ট্রিল, আর যখন ওয়ান সিঙ্গেল টাইম তখন হচ্ছে ফ্ল্যাপ। রাইট। এরপর হচ্ছে lateral sound. The lateral sound is produced by a stricture of closer in the center of the vocal tract, but the air has a free passage on the sides. L sound. L soundটা উচ্চারণ করতে যে দেখো একটা অর্গান আরেকটা অর্গানের সাথে লেগে থাকে, জিহ্বাটা যে দাঁতের সাথে লেগে থাকে, কিন্তু পুরো জিহ্বাটা কিন্তু লেগে থাকে না, শুধু সামনের টিপ অংশটা লেগে থাকে। জিহ্বার দুই পাশে কিন্তু প্যাসেজ থাকে, ওই দুই পাশ দিয়ে বাতাসটা বের হয়ে আসছে। এই সাউন্ডটাকে বলা হয় ল্যাটারাল সাউন্ড। ইংলিশে শুধুমাত্র এল সাউন্ডটাই ল্যাটারাল সাউন্ড। এটা মনে রাখার সুবিধা আছে, ল্যাটারাল এল থেকে এল, এটা মনে রাখবে, এটা বুদ্ধি বুদ্ধি মনে রাখা। এক্সাম্পল গুলো মনে রাখবে, অনলি এল সাউন্ড ইজ দ্য ল্যাটারাল সাউন্ড। এরপরে আসে ফ্রিকেটিভ। In the production of a fricative consonant, the articulator is one of close approximation. The active articulator is brought so close to the passive articulator that the passage between them is very narrow and the air passes through it with audible friction. That is, যে একটা অর্গান আরেকটা অর্গানের সাথে একদম ধাক্কা লেগে থাকে না, কিন্তু এত কাছাকাছি থাকে যে ওখানে কেঁপে কেঁপে বাতাসটা বের হয়। যেমন এফ উচ্চারণ করে দেখো, একটা সাউন্ড কিন্তু আরেকটা মানে এক ফুট আরেকটা ফুটের সাথে কিন্তু একদম কমপ্লিটলি লেগে থাকে না, কিন্তু এত কাছাকাছি থাকে যে বাতাসটা কেঁপে কেঁপে বের হয়, বাতাসটা বের হয়ে যাচ্ছে কিন্তু খুবই কেঁপে কেঁপে বারে বারে ধাক্কা লেগে লেগে। এই ধরনের সাউন্ডকে বলা হয় ফ্রিকেটিভ সাউন্ড, এফ ভি, দিজ আর দ্য ফ্রিকেটিভ সাউন্ড। এরপর আসে ফ্রিকশনলেস কন্টিনিউয়ান্ট। এই যে এটা অনেকটা ট্রিলের মতন, রেড রেড, আর রেড সাউন্ডে যে আরটা যেভাবে উচ্চারিত হয় এটা হচ্ছে ফ্রিকশনলেস কন্টিনিউয়ান্ট। আর এটা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি মানে হচ্ছে প্রায় প্রায় ভাওয়েলের মতন, ওয়া ওয়া জ ওয়া, এই দুটা সাউন্ডই হচ্ছে সেমি ভাওয়েল, মাত্র দুটাই, এই দুটাই কিন্তু সেমি ভাওয়েল। যে দিজ আর নট কমপ্লিটলি কনসোনেন্ট, দে আর সামহাউ লাইক ভাওয়েল, বাট দে আর নট কমপ্লিটলি ভাওয়েল অলসো। ঠিক আছে, এক্সাম্পল দুটো মনে রাখবে, সেমি ভাওয়েল এই দুটাই শুরু হয়। আচ্ছা, এরপর একটা টার্ম আছে ভয়েসড এন্ড ভয়েসলেস সাউন্ড। এটা বাংলাটা ঘোষ এবং অঘোষ মনে আছে? বাংলা ঘোষ বর্ণ অঘোষ বর্ণ সেম, একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে ভয়েসলেস। বাংলায় যেটা বলেছো সেটা এখানে ইংলিশে টার্ম। যেমন দেখো, অল দ্য সাউন্ডস প্রডিউসড ইন দ্য ইংলিশ আর ইদার ভয়েসড অর ভয়েসলেস। মানে মেইন কথা, যে কোনো ইংলিশ ভাষার যত সাউন্ড প্রডিউস হয় সবগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভয়েসড সাউন্ড আর একটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড। ভয়েস সাউন্ডস occur when the vocal cords vibrate when the sound is produced. There is no vocal and vibration when producing voiceless sounds. That is, ভাইব্রেশন হবে, ভয়েসড সাউন্ডে ভাইব্রেশন হবে, ভয়েসলেস সাউন্ডে ভাইব্রেশন হবে না। This is the thing. To test this, place your fingertip hand on your throat as you say the sounds. When saying the voice sound, you should be able to feel a vibration, and when saying the voiceless sounds, you should not be able to feel vibration. ভাইব্রেশন যখন হবে তখন এটা এক্সাম্পলটা ধরতে হবে। যেমন এক্সাম্পল দেখো, গলার মধ্যে হাত রেখে বি উচ্চারণ করো আর পি উচ্চারণ করো, বি, দেখো গলাটা কাঁপবে। গলার দুই পাশে চাপ দিয়ে ধরে হাত দিয়ে রাখো, বি, দেখো হাতের মধ্যে একটা কম্পন বোঝা যাবে। যখন পি বলবে তখন দেখবে কোনো কম্পন হচ্ছে না। ডি, দেখো গলার মধ্যে একটু চাপ দাও, দুই পাশে হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে দেখো, ডি, দেখো হাতের মধ্যে একটা ভাইব্রেশন আসবে। টি, কে, এফ এইগুলো উচ্চারণ করো, দেখবে কোনো ভাইব্রেশন আসবে না। এই এক্সাম্পল গুলো এতগুলো লিখতে না পারলেও কিছু কিছু লিখবে, এভাবে মনে রাখবে। হ্যাঁ,
প্লেস এবং ম্যানার এই দুটো অলরেডি আমি আলোচনা করে ফেললাম আজকে, অনেক হিউজ। করতে গেলে বুঝবে যে কত বেশি আজকে আলোচনা হয়েছে অলরেডি। হ্যাঁ, এই টার্মগুলো মনে রাখবেন, এই টার্মগুলো অবশ্যই একদম আজকেই এটা এটা পড়ে ফেলবে, নেক্সট ক্লাসের আগে এটা ভালো করে পড়ে ফেলবে, আদারওয়াইজ নেক্সট ক্লাসে এখান থেকে কিছু ইয়ে আসবে, সিঙ্ক্রোনাইজেশন থাকবে, তখন বুঝতে পারবে না। হ্যাঁ, যাই হোক, বুঝলে নিজের ভাষায় লেখাটা সহজ হবে। ক্লাস হচ্ছে, সবগুলো ক্লাস করছো তোমরা? Yes, ma'am. হ্যাঁ, করো যতটুকু হয়, যেভাবে হয়। 7 তারিখ, এই উইকটা অনেক লম্বা, আজকে মাত্র টিউসডে, সকালে তো মনে হচ্ছে কবে ফ্রাইডে স্যাটারডে হবে। সেকেন্ড, okay, that's all for today. Have a look on what we have already discussed, so that you will be able to enjoy the next class. Okay. Okay, ma'am. Okay. Thank you Okay, for ma'am. attending the class. Stay home, stay safe, take care. Okay.